খুলনায় করোনা হাসপাতালে রোগী বাড়ায় চিকিৎসার সংকট, জনবল না বাড়ালে বিপর্যয়ের শঙ্কা চিকিৎসকদের। ভারতে করোনায় একদিনে রেকর্ড ৬,১৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩,০০০, সবচেয়ে বেশি প্রাণহানি বিহারে। এলএসডির পর এবার ব্রাউনি নামে নতুন মাদকের খোঁজ, রাজধানীর মোহাম্মদপুরে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটে ৪২,০০০ ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত, প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সমীক্ষা। করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বলছে সিডিসি। মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ধারণ ক্ষমতার থেকে বেশি রোগী ভর্তি হওয়ায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসা সংকট। সীমিত লোকবল নিয়ে অতিরিক্ত রোগীর চাপ কিছুটা সামলানো গেলেও ভবিষ্যতে জনবল না বাড়ালে বড় বিপর্যয়ের শঙ্কায় চিকিৎসকেরা। এছাড়া খুলনা সদর হাসপাতালকেও করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পরামর্শ তাদের। যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে এসে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে ভর্তি হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে অপেক্ষায় দরবেশ আলী। স্বজনেরা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা দরবেশ করোনা উপসর্গ নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন, সেখান থেকে যশোর হয়ে ভর্তি হন খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি, ভর্তির ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় দরবেশ আলীর। একই অবস্থা অন্য রোগীদেরও। হাসপাতালের সামনে অপেক্ষায় থাকা বাগেরহাট ও যশোরের রোগীর স্বজনেরা জানান একই কথা। আমার ওয়াইফ সে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু অসুস্থ হওয়ার পরে আমি এখানে ভালো সেবা পাওয়ার জন্য আমি আরও শিবিরে আসছি। রিপোর্ট করে, সেই রিপোর্টের জায়গা আছে খুলনা, সেখান থেকে রিপোর্ট করায় আমরা ২৫০ বেডে ভর্তি হয়েছি। ১০০ শয্যা বিশিষ্ট খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে রোগী রয়েছে ধারণ ক্ষমতার বেশি। ২০টি আইসিইউ বেডের একটুও খালি নেই। অতিরিক্ত যে রোগীগুলো আসছেন তাদের ফিরিয়ে দেওয়া, যার কারণে আমরা আমাদের সক্ষমতার বাইরে যে হলেও অতিরিক্ত কাজ হিসেবে আমরা সকল রোগীকেই চিকিৎসা সেবা প্রদান করছি। চিকিৎসকরা বলছেন, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে চলছে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ। ১০০টা সিলিন্ডার যদি বড় দেওয়া যায় তাহলে আমার মনে হয় আর নিচে যে পয়েন্ট বানানো যায় তাহলে একটা বড় জায়গা সম্ভব। আর সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে সব কিছু বাদে যদি অনেক সংক্রমণই হয়ে যায় যে মানুষ ধরানোর জায়গা নেই, তবে খুলনা সদর হসপিটালকে সম্পূর্ণ কোভিড হসপিটাল ঘোষণা করতে হবে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অর্ধ শতাধিকই আশপাশের জেলার। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এবারে হাসপাতালের পরিস্থিতি জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার হাসপাতালগুলোর পরিস্থিতি জানাবেন, আর লোকবল বাড়ানোর ক্ষেত্রে প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? খুলনার হাসপাতালের যে অবস্থা আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি, আজকের অবস্থাও ঠিক একই রকম। তবে এখন পর্যন্ত করোনা হাসপাতাল থেকে আজকের যে গত সর্বশেষ যে ২৪ ঘন্টার যে আপডেট, সেই আপডেটটি এখন দেওয়া হয়নি। তবে আপনি প্রতিবেদনে যেভাবে হাসপাতালের যে দৃশ্য দেখলেন তার ঠিক বিপরীত দৃশ্য হচ্ছে খুলনার ষোলডাঙ্গা বাস স্ট্যান্ডে। আপনি যদি দেখেন যে এই দৃশ্য দেখে আপনাকে মনে হবে না যে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন আসলে জায়গা নেই বলতে গেলে। এক কথায় ১০০ বেডের জায়গায় যেখানে ১৩০ জন রোগী নিয়ে গত পরশুদিন হাসপাতালটি তার চিকিৎসা সেবা দিয়েছে, সেখানে আজকে এই যে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট যারাই রয়েছেন প্রত্যেকেই মাস্ক ছাড়া, যে কারোর মাস্ক থাকলেও সেটা তথ্যিতে রয়েছে এবং কোন রকম কোনো সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি রাখার বলায় না নিয়ে কিন্তু এইভাবে চলছে। বলা হয়েছিল যে
পরিবহনগুলোতে বা যে নগরীর যে ইজি বাইকগুলো চলাচল করে, এই ইজি বাইকগুলোতে 2 জনের বেশি যাত্রী চলবে না এবং পরিবহনগুলোতে যে পরিমাণ যাত্রী থাকার কথা তার থেকেও কম পরিমাণ যাত্রী প্রয়োজন। কিন্তু সেই দৃশ্যের কিন্তু শুধুমাত্র কাগজে কলমেই আমরা এইটা কাল দেখেছি, কিন্তু বাস্তবে আসলে সেই দৃশ্য নাই। কারণ মাঠ ছাড়া মানুষ দেদারসে চলাফেরা করছে এবং তাদেরকে দেখে মনেই হবে না যে এটা একটা করোনা মহামারীর সময় চলতেছে বা এই সময়টাতে খুলনাতে সংক্রমণের হার এবং মৃত্যুর হার একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এইগুলো এই সকল কিছুর ক্ষেত্রে প্রশাসনের অভিযানও প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই জরিমানা করা হচ্ছে, কিন্তু অবস্থার কোনো উন্নয়ন কিন্তু দেখা যাচ্ছে না। যখন পুলিশ প্রশাসন বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো গাড়ি এখানে থাকে তখনই শুধুমাত্র সেই সময়টুকুর জন্য শুধুমাত্র এই পরিবেশটি বা পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং তারপরে কিন্তু আবার যা থাকার ঠিক সেই ঘটনাগুলোই কিন্তু ঘটে যায়। আমরা এইখানকার পরিবহন সংশ্লিষ্ট থেকে শুরু করে যাদের সঙ্গে কথা বলেছি তারা শুধুমাত্র মুখেই বলেন যে স্বাস্থ্যবিধি আমরা মেনে আমরা যা পরিবহন চলাচল করছি, কিন্তু আসলে তার কোনো বাস্তব প্রমাণ কিন্তু পরিবহনগুলোর কোথাও দেখা যায় না এবং সংক্রমণের হারও কিন্তু খুলনাতে গত কয়েকদিন যাবত ধরে কিন্তু খুবই উচ্চমুখী রয়েছে। আমি যদি গত পরশু দিনের কথা বলি তাহলে খুলনাতে সর্বোচ্চ করোনা সংক্রমণের হার ছিল, যেখানে 36.এর উপরেও কিন্তু আপনার করোনার হার ছিল এবং গতকাল সর্বশেষ গত বুধবারে যেটা হয়েছে সেটা হচ্ছে 24% হার ছিল খুলনায় করোনা সংক্রমণের এবং এরপর আজকের ফলাফলটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, হয়তো আর কিছুক্ষণ পরে খুলনা মেডিকেল কলেজ সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে খুলনায় গতকাল 24 ঘন্টায় কতজন মারা গেছেন এবং কতজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার অনুযায়ী এবং প্রশাসনের যে নির্দেশনা অনুযায়ী আসলে যেভাবে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধানের কথা বলা হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে আসলে সেই জিনিসটির ব্যত্যয় ঘটেছে এবং হাসপাতালগুলোতে গিয়েও আমরা দেখেছি যে হাসপাতালে যারা রোগীদের স্বজনেরা আসছে তারা যখন হাসপাতাল থেকে আসছে বের হচ্ছেন বা হাসপাতালের মধ্যে চলাচল করছেন তাদের প্রত্যেকেরই কিন্তু সেই একই অবস্থা। তাদের মাস্ক এবং স্বাস্থ্যবিধি বলাই আসলে কোথাও হচ্ছে না, যেটা হাসপাতাল হোক আর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনও নেই আরটিপিসিআর ল্যাব। অনুমোদনের 1 মাসেও স্থাপন করা যায়নি ল্যাব। ফলে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। ঝুঁকিতে জেলার 30 লাখ মানুষ। সীমান্ত জেলা নওগাঁর জনসংখ্যা প্রায় 30 লাখ, অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোনো আরটিপিসিআর ল্যাব, নেই আইসিইউ বেডও। মহামারী শুরুর পর প্রায় 1.5 বছরেও সেখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা। দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে 9 মে নওগাঁ সদর হাসপাতালে আরটিপিসিআর ল্যাব ও 2টি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। তবে 1 মাস পরও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি। করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। আক্রান্ত রয়েছে কিন্তু জানা যায় না, এই ব্যক্তিরা কিন্তু অলরেডি মানুষের সঙ্গে মেলামেশা করছে এবং যার কারণে সংক্রমণটাও বৃদ্ধি পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের। রিপোর্ট আসতে কিন্তু অনেক সময় লাগছে, যদি একটা পিসিআর ল্যাব এখানে থাকতো তাহলে তড়িৎ এই রেজাল্টগুলো আমরা পেতাম এবং এটার প্রেক্ষিতে প্রয়োজনীয় স্বাস্থ্যগত ব্যবস্থা নেওয়া যেত। শিগগিরই নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ চালুর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা এটা সচেষ্ট আছি যে তাড়াতাড়ি এটাকে যদি ইনস্টলমেন্ট করে ফেলা যায়, লোকবলকে প্রশিক্ষিত করে ফেললে আমরা এটা মানুষের সেবায় দিতে পারবো। আমরা একই সাথে 3টা হাই ফ্লো নেজাল ক্যানুলাও পেয়েছি। এক্সাক্ট ডেট আমরা জানি না, তবে আমার মনে হয় যে 1 মাসের মধ্যে চলে আসবে। অপারেটর আমাদের যদি ট্রেন আপ করে তাহলে আমরা এই জনবলের মধ্যেই আমরা চালাতে পারবো। নওগাঁয় বুধবার পর্যন্ত 16,585 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,437 জন, মারা গেছে 45 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইস এলএসডির পর এবার ব্রাউনি নামে এক মাদকের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হন 2 জন। গাঁজা থেকে তৈরি হচ্ছিল এই মাদক।
অনলাইনে রেসিপি জেনে ঘরে বসে এটি তৈরি করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বিক্রি হয় ফেসবুক গ্রুপ ও রেডিট অ্যাপের মাধ্যমে। ২৬ মে ধানমন্ডি ও লালমাটিয়ায় অভিযান চালিয়ে এলএসডি সহ গ্রেপ্তার করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে। তাদের জিজ্ঞাসাবাদে আরেক মাদক ব্রাউনির কথা জানতে পারে গোয়েন্দারা। এটি তৈরি হয় গাঁজার তেল থেকে। মোহাম্মদপুরে অভিযান চালিয়ে এই মাদক বিক্রির সময় গ্রেপ্তার হয় ২ জন। পাওয়া যায় ৩.৫ কেজি ওজনের ৪০ পিস ব্রাউনি। গোয়েন্দারা বলছেন উচ্চবিত্তের তরুণেরা এর ক্রেতা বিক্রেতা। অনলাইন রেসিপি দেখে ঘরে বসেই তৈরি করে এ মাদক। বিক্রি হয় রেডিট অ্যাপ ও ফেসবুক গ্রুপ তৈরি করে। তাদের গ্রুপ আছে এবং গ্রুপগুলো হচ্ছে সব কভার্ড গ্রুপ। তাদের ভিতরে তাদের কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হওয়ার পর বিভিন্ন পার্টি বা বিভিন্ন যারা এটা আসক্ত তারা তাদের ওইভাবে তারা তো কেউ আছে এটাকে যারা তৈরি করে আর কেউ আছে এটা কিনে। যারা কিনে তাদের ভিতরে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে যে যোগাযোগটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক। চকলেট কেকের মতো বলে দেখে বোঝার উপায় নেই। প্রতি পিস ব্রাউনি বিক্রি হয় ৩ থেকে ৫,০০০ টাকায়। অভিভাবকদের ফাঁকি দিয়ে নানা উপলক্ষে খাওয়া হয় এটি। মাদকাসক্ত হওয়ায় হাত খরচ না পাওয়াতেই এ ব্যবসার পরিকল্পনা করেন গ্রেপ্তার হওয়া ২ জন। যে গাজার ভিতরে যে একটা নেশার যে একটা মাদকতা আছে এটা ১ সপ্তাহ পর্যন্ত এটা স্থায়ী হয়। তো এই ভয়ঙ্কর তথ্যটা আমরা জানার পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। খিলগা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় আমরা অভিযান করি এবং মোহাম্মদপুরে অভিযান করে আমরা সফল হই। এ মাদক বাসায় তৈরি হচ্ছে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি সিলেটে ৭ বার ভূকম্পনের পর নগরের ৪২,০০০ ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পুরো সমীক্ষার কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম পর্যায়ে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চালানো হবে পরীক্ষা। ২৬.৫ বর্গ কিলোমিটারের সিলেট নগরীতে ভবন প্রায় ৪২,০০০। কিন্তু ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে থাকা এ নগরীর ভবনগুলোর সহনশীলতা নিয়ে নগর কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। তাই ভবনগুলোকে সমীক্ষার আওতায় আনছে সিটি কর্পোরেশন। বুধবার সিসিকের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বৈঠক শেষে সমীক্ষার দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগকে। ডিজাস্টারের সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা আগে থেকে কী প্রস্তুতি নেওয়া যায় ওই ব্যাপারটার জন্য কিন্তু দরকার সমীক্ষাটা আমরা সিটি কর্পোরেশনের সাথে বসে একটা আগে এমইউ সাইন করবো, তারপর ইমিডিয়েটলি আমরা কাজও শুরু করব। ৬ মাত্রার ভূমিকম্পে ঝুঁকির অনুপাত নিয়ে চালানো হবে সমীক্ষা। দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় দলটি কাজ শুরু করবে আগামী সপ্তাহেই। শুরুতে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পরীক্ষা চলবে বলে জানান সিটি মেয়র। সিসমিক ম্যাপ অনুসারে ৬ মাত্রার ভূমিকম্পের জন্য আমরা অ্যাসেসমেন্ট করব। ৬ মাত্রাটা এখন খুব এসেনশিয়াল করা। বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে কিছু সিটির হার্ট অফ দ্য সিটির কয়েকটা মার্কেট আমরা বন্ধ করেছি। তো এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমি ওনাদের কাছে নিয়েছি। এটা যদি আমরা আশ্বস্ত হতে পারি তাহলে মার্কেটগুলো আমরা ওপেন করতে চাই। নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতার বিষয়টি নিশ্চিত করে নকশা অনুমোদনে সিসিককে পরামর্শ দিয়েছেন এ বিশেষজ্ঞ। আমরা পারমিশন নেওয়ার সময় যে আর্কিটেকচারাল প্ল্যানটাকে পারমিশন নেই, কিন্তু আমাদের উচিত আসলে স্ট্রাকচারাল ডিজাইনটারও পারমিশন নেওয়া। অনেক ইঞ্জিনিয়ার যাদের হয়তো বা স্ট্রাকচারাল ডিজাইন করার যোগ্যতা নেই তারাও ডিজাইন করছেন। এই কারণে যেটা হচ্ছে যে অনেক ডিজাইনের ক্ষেত্রেও ভুল থেকে যাচ্ছে। সঠিক প্রস্তুতি ও সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরও যা থাকছে। ১.৫ বছরেও চালু হয়নি প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন। করোনা বিধিনিষেধ শেষে চালুর আশা। একশো দেশকে 2 বছরে ফাইজারের 50 কোটি ডোজ করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। এ বছর দেবে 20 কোটি ডোজ।
করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকায় ভোট নেয়ার বিপক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও খুলনার বিভাগীয় কমিশনার। আলাদা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে একথা জানানো হয়েছে। এ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ জরুরি সভায় বসছে ইসি। লক্ষ্মীপুর ২ ১১ পৌরসভা এবং প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে ২১ জুন। এছাড়া ঢাকা ১৪, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনে ভোট হবে ১৪ জুলাই। বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। উচ্চ সংক্রমণ রয়েছে এমন ৬ জেলার ১৬০-এর অধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে ২১ জুন। এমন অবস্থায় এইসব এলাকায় এখনই ভোট না করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও খুলনার বিভাগীয় কমিশনার। ১২৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভাকে আমরা আপাতত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করেছি। নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এবং সরকার যদি সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ইলেকশন তো আমরা করবো, অবশ্যই মাঠ পর্যায়ে করতেই হবে, সিদ্ধান্ত তো মানতেই হবে, কিন্তু সেক্ষেত্রে উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকবে। ভোট নিয়ে ১০ জুন জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভোট হবে কিনা তা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় যে নির্বাচন করতে যে এই সংক্রমণটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন বিষয়টা কগনিজেন্স নেবে এবং আমার মনে হয় ১০ তারিখে যে একটা কমিশন সভা আহ্বান করা হয়েছে, হয়তো বা এই সভায় আমরা বিষয়টা নিয়ে হয়তো আলোচনার একটা প্রেক্ষাপট আমরা পাব। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় ভোট হলে করোনা বেড়ে যেতে পারে। সরকারের তো জীবন ও জীবিকার জন্য তো চিন্তা করে। ইলেকশনটা যদি ১ মাস পিছিয়ে দেয় তাহলে কিছুই হবে না, জীবিকারও কিছু হবে না, বরঞ্চ জীবনের জন্য ভালো হবে। এদিকে যেসব এলাকায় নির্বাচন হবে সেসব এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েও রেখেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আর জয়ী হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ক্ষমতায় যেতে রঙিন স্বপ্ন দেখছে বিএনপি, তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৩ সালে। এখনই সরব হয়ে উঠেছে প্রধান দুই রাজনৈতিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই নানা কৌশল অবলম্বন করছে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে শক্তিশালী আন্দোলন প্রয়োজন বলে মনে করেন তিনি। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তছনছ করে দিচ্ছে সবকিছু, ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু এটাকে জয় করতে হবে, তো যুদ্ধ করতেই হবে। এরা আপনাকে এমনি এমনি ক্ষমতা দিয়ে দেবে না, এবং ওরা জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। সুতরাং নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয়ী ঘোষণা করবে। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন সময় নির্বাচনকে কলঙ্কিত করেছে বিএনপি। এবারও সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বুধবার নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ক্ষমতা যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন, তাদের নির্লজ্জ মিথ্যাচারে মানুষ হাসে। বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। সংবিধান সম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যথাসময়ে নির্বাচন হবে। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ওবায়দুল কাদের। গণতন্ত্রকে দেশে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বিধিনিষেধ উঠে গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু হবে। এরপর থেকে সারা বছরই বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। অনলাইনে প্রক্রিয়া শুরু হলে বদলিতে অনিয়ম কমে যাবে বলছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম চলে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে। নির্দিষ্ট ৩ মাসে কার্যক্রম চালু থাকায় সবসময়ই বদলি নিয়ে থাকে নানা অভিযোগ। এই অবস্থা কাটাতে বদলি কার্যক্রম সারা বছর অনলাইনে চালানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু সিদ্ধান্তের 1.5 বছর পরও শুরু হয়নি প্রক্রিয়া। আমাদের অত্যন্ত সৎ কর্মকর্তারাও বদলির অনিয়ম দূর করার জন্য তারা সচেষ্ট থেকেও বিভিন্ন রকমের তদবির এবং চাপের ফলে তারা সৎ থাকতে পারছেন না এবং বদলিতে অনিয়ম হচ্ছে। তো বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে এবং স্বচ্ছতার সাথে করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। মন্ত্রণালয় বলছে করোনার কারণে এটি শুরু করা সম্ভব হয়নি। এবার বিধিনিষেধ উঠে গেলেই শুরু হবে। প্রথমে একটি উপজেলা পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হবে, পরবর্তীতে সব শিক্ষকের জন্য চালু হবে। যে কোনো একটা নতুন জিনিস পাইলটিং করলে কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, সেই ত্রুটি বিচ্যুতি আমরা সারিয়ে নেব, সারিয়ে নিয়ে এটা থেকে আমরা আউটকামগুলো দেখে আমরা সেটা সারা দেশে পর্যায়ক্রমে চালু করে দেব। শিক্ষকরা আইডি পাসওয়ার্ড দিয়েই বদলির আবেদন করতে পারবেন। ডিজিটাল প্রক্রিয়া চালু হলে অনিয়মের সুযোগ থাকবে না বলে জানায় মন্ত্রণালয়। সম্ভাব্য যে সকল কারণে শিক্ষকরা বদলি হয়ে থাকেন সেই কারণগুলো সফটওয়্যারের মধ্যে বিল্ট ইন থাকবে এবং সফটওয়্যার এটাকে রেগুলেট করবে এবং এখানে হিউম্যান ইন্টারভেনশনের পরিমাণ খুবই কম থাকবে। সারা দেশে 63,601টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 3,22,766 জন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 50টি মডেল মসজিদ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সব জেলা উপজেলায় এমন মোট 560টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। জঙ্গিবাদ, ধর্মীয় কুসংস্কার, অপব্যাখ্যা বন্ধ করতে এসব মসজিদ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাভার বাসস্ট্যান্ডের পাশের নান্দনিকে ভবন দেখলে মুগ্ধ হবেন যে কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় এ ভবন একাধারে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নারী পুরুষের আলাদা নামাজজু সহ বিশেষ সুবিধা থাকছে প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তির জন্য। ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে ইসলামিক গ্রন্থাগার, গবেষণা ও বই বিক্রির ব্যবস্থা থাকছে এখানে। এছাড়া হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি বিদেশি পর্যটক আবাসনের পাশাপাশি দেয়া হবে হজযাত্রী নিবন্ধনের প্রশিক্ষণ। ইমাম মুয়াজ্জিনদের আবাসন সহ সংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে এসব মডেল মসজিদে। ধর্মকে ব্যবহার করে যাতে অপপ্রচার না চালাতে পারে, ধর্মের ভুল ব্যাখ্যা না দিতে পারে, মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেই কারণেই এই মসজিদগুলি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই মসজিদে সেই ব্যবস্থাও রয়েছে। এই মসজিদে সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, ওয়ার্কশপ হবে, গবেষণা হবে। আশা করা হচ্ছে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জঙ্গিবাদ, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মের অপব্যাখ্যা বন্ধ করে আলোকিত মানুষ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজ থেকে ইনশাআল্লাহ এই মসজিদ, মডেল মসজিদগুলোর মাধ্যমে এবং এই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে আমরা মানুষের ভিতর থেকে সেই অপসংস্কৃতিগুলো, অন্ধকারগুলো দূর করে দিয়ে মানুষের কাছে কোরআন এবং হাদিসের যে মূল তথ্যগুলো রয়েছে আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারবো, মানুষের কাছে তুলে ধরতে পারবো। সরকারি অর্থায়নে 8,722 কোটি টাকায় নির্মিত হচ্ছে এমন 560টি মসজিদ। প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের জুন মাস নাগাদ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য সংগ্রহের এখতিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই, তবে চিহ্নিত অপরাধী হলে ইন্টারপোলের সহযোগিতায় তা চাওয়া যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তবে এর সঙ্গে দ্বিমত করে বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে সই করা দেশ হিসেবে এর আওতাভুক্ত দেশগুলো থেকে তথ্য নেওয়া যেতে পারে। একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু থেকেই সরগরম বিদেশে অবৈধভাবে টাকা পাচার প্রসঙ্গে। এ নিয়ে ক্ষোভও জানিয়েছেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। পরে তাদের কাছেই পাচারকারীদের তালিকা চান অর্থমন্ত্রী। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন। এর আগে আদালতের নির্দেশেই কানাডার টরন্টোর বেগমপাড়ায় বাড়ি আছে এমন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদদের তালিকা চেয়েছিল দুদক। দূতাবাসের মাধ্যমে তথ্য সংগ্রহের চিঠিও দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এ প্রশ্নে সচিব বলেছেন, কেউ অন্য দেশের নাগরিক হলে তার সম্পদের হিসেব চাওয়ার এখতিয়ার নেই তাদের। পয়সা বিদেশে পাচার করে থাকে এবং সেটা যদি কোনো ধরনের ক্রিমিনাল ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা অলওয়েজ ইন্টারপোলের মাধ্যমে আমরা সেটা টেক আপ করতে পারি সেই দেশের সাথে। তখন হয়তো তাদের একটা কিছুটা অব্লিগেশন জন্মাবে। কিন্তু আমরা র্যান্ডমলি যদি কারো সম্পর্কে তথ্য চাই
তাহলে সেটা দিতে তারা বাধ্য নয়। সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসগুলো চাইলেও তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা করতে পারবে না। তবে এ নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, আর যেসব দেশে অর্থ পাচার হয় সে দেশগুলো তাই। সে কারণেই পারস্পরিক সহযোগিতায় তথ্য নেওয়ার সুযোগ রয়েছে। এই কনভেনশনের আওতায় পর্যাপ্ত আইনি কাঠামো, আন্তর্জাতিক আইনি কাঠামো রয়েছে। তারা যৌথভাবে কানাডিয়ান সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তথ্য সংগ্রহ করবে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যদি অগ্রসর হয় সরকার, তখনই তথ্যগুলো কানাডিয়ান গভর্নমেন্টের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমাদেরকে দেবে। জাতিসংঘের এই কনভেনশনের আওতায় 2007-08 সালের অর্থ পাচারে জড়িতদের বিচার ও অর্থ ফেরানোর নজির আছে জানিয়ে এক্ষেত্রে রাজনৈতিক সদ ইচ্ছা জরুরি বলেও মনে করে টিআইবি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুসন্ধানের স্বার্থে হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে দুদক। এরই মধ্যে 50 নেতার বিদেশ সফরের তথ্য জানতে ইমিগ্রেশনে দেওয়া হয়েছে চিঠি। বুধবার কমিশনে বৈঠক শেষে এসব কথা জানান দুদক সচিব। নারায়ণগঞ্জে রিসোর্ট কাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে হেফাজত নেতা মামুনুল হকের বাড়ি, গাড়ি আর বিপুল লেনদেনের তথ্য। সংগঠনের তহবিল ও অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে নেতাদের বিরুদ্ধে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে 50 হেফাজত নেতার সম্পদের খোঁজে নামে দুদকের দল। খোঁজ পেতে আর্থিক গোয়েন্দা সংস্থা, ভূমি অফিস, পুলিশ ও ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি। আমরা যেমন তাদের ইমিগ্রেশনে চিঠি দিয়েছি তাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়, তাদের তারপরে ভূমি অফিসে চিঠি দিয়েছি তাদের কোনো জমি জমা অ্যাসেট মাদ্রাসা সংক্রান্ত, তারপরে আপনার ব্যাংকে কোথায় অ্যাকাউন্ট আছে, এই জায়গাগুলো। দুদকের অনুসন্ধান শুরু হবার পর বিদেশে পালিয়ে গেছে পিকে হালদার সহ অনেক অভিযুক্ত। তাই হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে দুদক। তাদের কি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিবেন স্যার? দেওয়া কি উচিত স্যার? প্রয়োজন হলে তদন্তকারী অফিসার জানাবে আমাদের, আমরা ব্যবস্থা নেব। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য পাওয়ার পর হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু হতে পারে বলেও জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে হজে যাওয়ার বিষয়ে এখনো কোনো বার্তা দেয়নি সৌদি আরব সরকার। তাই এবারের হজ যাত্রা এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তবে সুযোগ এলে হজযাত্রী পাঠাতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। কিছুদিন আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এসেছিল এবছর স্থানীয় 15,000-এর সঙ্গে বিভিন্ন দেশ থেকে আরও 45,000 জন হজে অংশ নিতে পারবেন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানিয়েছেন, হজের ব্যাপারে সৌদি সরকারের কাছ থেকে এখনও কোনো বার্তা আসেনি। তবে সে দেশ থেকে কোনো সিদ্ধান্ত এলে দ্রুত হজযাত্রী পাঠানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে সরকারের। এখন পর্যন্ত কোনো কিছু কোথাও হয়নি, অথচ অনেকেই কিন্তু অনেক আলোচনায় করছেন, সম্পূর্ণ কিন্তু এখন পর্যন্ত এইগুলো মিথ্যা বানোয়াট। আমরা যখন সৌদি বাদশার পক্ষ থেকে আমাদেরকে জানালে আমরা বিস্তারিত তথ্য তখন আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। বিভিন্ন দেশ থেকে যদি স্বল্প সংখ্যক হজযাত্রীকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোন দেশ থেকে কতজন যাবেন তা নির্ধারণ করার এখতিয়ার সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের। একটা নির্দিষ্ট সীমা রেখা আছে, সময় থাকে, সেই সময় কিন্তু পার হয়ে গেছে এবং এই মাসের মধ্যে যদি কোনো খবর আসে এরকম আমরা আপনাদেরকে জানাবো সাথে সাথে। আবার এটাও হতে পারে স্বল্প সংখ্যক লোক হয়তো যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। যদি সারা বিশ্বের থেকে মনে করেন 20,000 লোক নিলেন, হয়তো তার অংশ হিসাবে আমরা যে পার্সেন্টেজ যেটা পাবো সেটা হয়তো তারা উল্লেখ করে বলবেন, তখন আমরা আপনাদেরকে এটা সুনির্দিষ্ট মতামত দিতে পারবো। মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে সেখানেই দেশের 50 ভাগ হজযাত্রীর নিবন্ধনের সুযোগ মিলবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত 4 বছর পুলিশি তদন্তেই প্রমাণিত হলো কদমতলীতে খুন হওয়া ব্যক্তি ইমরান নন। ইমরান এখনও জীবিত। ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে আসলে মরদেহটি ছিল মুজিবরের। টানা 4 বছর পর এই জটিল রহস্যের সমীকরণ মিললেও এখনও খুনের বিচার পাননি স্বজনরা। ঘটনার শুরু 2017 সালে। রাজধানীর কদমতলীর এই ঘরে পাওয়া যায় একটি বিকৃত মরদেহ।
লাশটি কার তা শনাক্তে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার পরই পালিয়ে যায় ঘরটির বাসিন্দা ও পুলিশের সোর্স হিসাবে পরিচিত জামাল। তবে 7 দিন পর ফিরে কদমতলী থানার তখনকার এসআই প্রদীপ কুমার কুণ্ডুকে জানান সেই মরদেহটি স্থানীয় তরুণ ইমরানের। ওই মামলায় আসামি করা হয় 11 জনকে। এরপরে 5 জন গ্রেপ্তার হলে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেয় 3 জন। আর এতে করে পুলিশি খাতায় পরিষ্কার হয়ে যায় গলিত মরদেহটি ছিল যুবক ইমরানেরই। সিএনজি টান্দা লয়ে গেল, ওই যে পেয়ারা বাগানটা নেই, জেনে মানুষ নিয়ে খরচ দেয়, ওইখানে নিয়ে আমার গাড়িতে রাত্রিটা ফালাই দিল, ফালাই দিয়ে আমার 8টা এমনি বাঁধলো। আমার রিমেন্টেন্সে হেনে 35,000 টাকা দিচ্ছে, নাইলে এরা বোম্বাই মরিচ আর বাড়া কাঁচামরিচ কাইটটা মাস্ক লাগাইয়া হাতের ভিতরে হ্যান্ড মাস্ক লাগাইয়া হেরা ওইটা ডইলা কইতেছে চোখে দিয়ে দেবো। টিকার টিপ দিছে, বুঝেন না, টিকার চাপ দিয়ে মনে করেন ঠেকায় ধরে রাখছে। জটিল এই মামলার দ্রুত সুরাহায় পুরস্কৃত হন এসআই প্রদীপ। তবে বিপত্তি বাধে মরদেহের ডিএনএ প্রতিবেদন আসার পর। তাতে বলা হয় নিহত ব্যক্তি ইমরান নন। জামালের তথ্যের প্রেক্ষিতে যখন আমরা জানতে পারলাম যেটা ইমরানের লাশ, তখন আমরা ইমরানের পরিবারকে আমরা খোঁজ করা শুরু করলাম। তখন তারা সেখান থেকে আমরা যে তথ্য পেলাম, তথ্যে জানা গেল যে ইমরান বেঁচে আছে। মৃত ইমরান অন্য এক হত্যা মামলায় জীবিত শনাক্তের পর শুরু হয় এক রহস্যের। তাহলে কে খুন হয়েছে? পুলিশের সামনে আসে সে প্রশ্ন। এবার রহস্য উন্মোচনে নজরে আসে মরদেহের পাশে পাওয়া একটি ভোটার আইডি কার্ড। শুরু হয় নতুন করে তদন্ত। এতদিন মৃত হিসেবে জানা ইমরানকেও হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ইমরান জানায় আসলে 2017 সালে পাওয়া ওই মরদেহটি ছিল মুজিবরের। এরপর মুজিবরের ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়। গত এপ্রিলে আসা ওই রিপোর্টেই পুলিশ নিশ্চিত হয়ে যায় মরদেহটি আসলে ইমরানের ছিল না, ছিল মুজিবরের। নিহত মুজিবরকে এ হত্যা মামলার 5 নম্বর আসামি দেখানো হয়েছিল। ডিএনএ মিলছে কথিত মুজিবরের ডিএনএ, যে লাশটা এটা মুজিবর নামে। প্রশ্ন উঠেছে বেঁচে থাকা ইমরানের হত্যার দায় স্বীকার করে 164 ধারায় কেন জবানবন্দি দিয়েছিল আসামিরা। বাড়ি শুরু করে দিল, মারতে আছে। স্যার আমি কিচ্ছু জানি না, কি জানি না। যখন কই স্যার কইতাছি আমার নাম মাইর থামায়, হেবার খালি কই মাইরের তাকে দেয়। আমার বাপে মারা গেছে, আমি কই আমার বাপে ধরছে আমি জব করছি, আমার ভাই ধরছে আমি জব করছি, কয় হয় নাই। 164 প্রদীপ দারোগা শিখাইতেছে আমাকে, কয় কি জালাল এইয়া মহিন গলা টিপে ধরছে, আর সুমনে পাও টিপে ধরছে, আর মজিবর বহুরুর পড়ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীর পরিবাররা। যে মানুষ না খুন করে মিথ্যা মামলা আমার 13টা মাস জেলখানা কাটছে, মায়ের তো কাজে বাংলার বাহিরে, কিন্তু যারা যারা আমার বাইরে যে ফাঁসেছে আমি তাদের বিচার চাই। প্রদীপ দারোগাই আমাকে লজ্জাবদ্ধ করে আলাইছে, কই যে বলেন না। হত্যা মামলাটির তদন্তে গাফিলতি নিয়ে এসআই প্রদীপের বিরুদ্ধে এখন তদন্ত চলছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তলানিতে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে 140 দেশের তালিকায় অবস্থানে 137-এ ঢাকা। আর শীর্ষে আছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। জাপানের ওসাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড। দেশের নানা প্রান্ত থেকে বছরে ঢাকায় আসেন 6,12,000 মানুষ। দিনে আসে 1,700 জন। তাদের সবার আবাসন কর্মসংস্থান এখানেই। এতে হয়েছে অপরিকল্পিত নগরায়ন। বাড়ছে যানজট, শব্দদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনা সহ নানা সমস্যা। বুধবার বাসযোগ্য শহরের একটি তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট। সেখানে 33.5 পয়েন্ট নিয়ে 140 শহরের মধ্যে ঢাকা আছে 137 নম্বরে। এর মানে বাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা চতুর্থ। পরিবেশবিদরা বলছেন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতার জন্যই রাজধানী ঢাকার এ অবস্থা। সচেতনতার অভাব রয়েছে নাগরিকদেরও। ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টের একটা এনভায়রনমেন্টাল গভর্নেন্স থাকার দরকার ছিল। ডেভেলপমেন্ট গভর্নেন্সের সাথে সাথে ডেভেলপমেন্ট রিলেটেড এনভায়রনমেন্টাল গভর্নেন্সটার অনুপস্থিতির কারণেই কিন্তু দূষণগুলো হচ্ছে। ঢাকার সামগ্রিক নাগরিক সুযোগ সুবিধা সৃষ্টির জন্য দায়িত্বপ্রাপ্ত তারাও কিন্তু এটির দায়িত্ব এড়াতে পারেন না। নতুন এই জরিপে 2021 সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের অকল্যান্ড, দ্বিতীয় অবস্থানে জাপানের ওসাকা, তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। অকল্যান্ড শীর্ষে এসেছে কোভিড নিয়ন্ত্রণে লকডাউনে। এর পরপর কমেছে দূষণ। অন্যদিকে লকডাউন পরবর্তী সময়ে অবনতি হয়েছে ঢাকার। লকডাউনের সময় আমাদের দূষণের মাত্রা কমার পরিমাণ হলো 30 থেকে 50 ভাগ, বায়ু, শব্দ বা পানি। কিন্তু অন্যান্য দেশে এগুলো 50 থেকে 70 ভাগের মতো এই দূষণগুলো কমিয়ে আনছে। কোভিড-19 মহামারীর কারণে এবারের তালিকায় বেশ বড়সড় পরিবর্তন এসেছে। এর আগে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে থাকা শহরগুলো পিছিয়ে পড়েছে।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 59 বছরে প্রথম লোকসান গুনল দেশের শীর্ষ জুতা প্রস্তুতকারী কোম্পানি বাটা। কর্তৃপক্ষ বলছে করোনার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় 132 কোটি টাকা লোকসান হয়েছে। যদিও কোম্পানির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2018 সাল থেকে মুনাফা কমছে বাটার। জুতার মান নিয়েও ক্রেতাদের অভিযোগ দীর্ঘ হচ্ছে। 1962 সাল থেকে মানুষের পায়ের সবচেয়ে জনপ্রিয় পাদুকা বাটা। এখনও বহু মানুষের কাছে স্যান্ডেল, কেডস কিংবা শুর ব্র্যান্ড মানেই এই নাম। নতুন করে আলোচনায় সেই বাটা। ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া তথ্যে জানা যায় গত বছর লোকসান গুনেছে এই প্রতিষ্ঠান। আমাদের আয় কমে যাওয়ার প্রধান কারণ অবশ্যই কোভিড। আপনি জানেন রিটেলারদের জন্য ঈদ অনেক বড় একটা ইভেন্ট, যা থেকে আমাদের বছরের অনেকটুকু রেভিনিউ আসে। কিন্তু টানা 2টা ঈদই কোভিড রেস্ট্রিকশনের কারণে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। লোকসানের খবর ভালোভাবে নেননি ক্রেতারা। সামাজিক মাধ্যমে বাটার মান, ডিজাইন ও দাম নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন তারা। ক্রেতাদের অভিযোগ, ছোট কারখানা থেকে আউটসোর্সিং করে নিম্নমানের পণ্য দিচ্ছে কোম্পানিটি। যদিও ক্রেতাদের একটি অংশ বলছে দামি পণ্যে ডিজাইন ও মানে সন্তুষ্ট তারা। যতগুলি ইউজ করেছি সবগুলি ভালো ছিল আমার কাছে। তবে এটা ঠিক যে অনেক জুতো টাইট হলে ফসকা পড়ে যায়, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। অন্য ব্র্যান্ডের সাথে তুলনা করা যায় না। ডিজাইনটির দিক দিয়ে কম, বাট হচ্ছে কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি প্রাইস এটা ঠিক আছে। বাংলাদেশের ক্রেতার সামর্থ্য ও চাহিদা অনুযায়ী বাটা কতটা ভালো করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কোম্পানির গত 10 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2011 থেকে 17 পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ে মুনাফা, এরপরই কমতে থাকে। পাশাপাশি দেশের জুতার বাজার যে হারে বাড়ছে, বাটার উৎপাদন একইভাবে বাড়েনি। ক্রেতাদের অভিযোগ চোখ এড়ায় না কর্তৃপক্ষের। তারা জানান উচ্চমূল্যের পণ্যের ডিজাইনে দ্রুত পরিবর্তন আনার চেষ্টা করছেন। পাশাপাশি হাসপাপিস, নাইকি, এডিডাস সহ আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের জুতা বিক্রি করছেন তারা। আমরা যে ধরনের প্রোডাকশন মডেলে ছিলাম, তো ওখান থেকে আমরা এখন অনেক বেশি কনজিউমার ড্রিভেন। এখন আমাদের ঈদের কালেকশন থাকে, কিন্তু ইন অ্যাডিশন টু ঈদ ছাড়াও আমাদের আরও অনেক ধরনের কালেকশন আমরা লঞ্চ হয়। কর্মকর্তারা জানান চলতি বছরের শুরুর লকডাউনের কারণেও মুনাফা কমার শঙ্কা রয়েছে। নতুন করে লকডাউন না এলে লোকসান থেকে বেরিয়ে আসবে বাটা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত 18টি পাহাড় কেটে বানানো লিংক রোডটি 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি আর খাড়াভাবে পাহাড় কাটার জন্য নানা সময় আলোচনায় আসে সড়কটি। তবে গেল বছর তা চালু হলে ঢাকামুখী যানবাহনগুলো সুবিধা পায়। কিন্তু এবার বর্ষায় পাহাড় ধসে বড় দুর্ঘটনার আশঙ্কায় আর চালু রাখা গেল না সড়কটি। বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত লিংক রোড প্রকল্পটি একনেকে পাশ হয় 1999 সালে। সে সময় মাত্র 33 কোটি টাকা ব্যয় ধরা হলেও নানা জটিলতার পর 2016 সালে যখন কাজ শুরু হয় তখন বরাদ্দ বেড়ে দাঁড়ায় 172 কোটি 49 লাখ টাকা। পরে প্রকল্পের নকশা পরিবর্তন হওয়ায় শেষ পর্যন্ত খরচ হয় 320 কোটি টাকা। আর এই সড়ক নির্মাণে প্রায় 18টি পাহাড় কেটেছে সিডিএ। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা না মেনে 90 ডিগ্রি কোণে খাড়াভাবে পাহাড় কাটার জন্য গুনতে হয় 10 কোটি টাকা জরিমানা। এবার বর্ষা মৌসুম শুরুর আগেই এসব খাড়া পাহাড়ের মাটি ধসে পড়ছে সড়কে, তাই বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। আমি যাব মাদামবির হাটে, যদি ওদিকে যাওয়ার লাগে মানে অনেক দূর দিয়ে হাটে যেতে হবে। এখন তো বন্ধ করে দেওয়ার কারণে আমরা তো সমস্যায় পড়ে গেছি। প্রকল্প বাস্তবায়নে সিডিএর নির্বিচারে পাহাড় কাটা হতাশাজনক বলছেন নগর পরিকল্পনাবিদরা। যেখানে তারা প্ল্যানিং কন্ট্রোল করার কথা, উন্নয়নের মান নিয়ন্ত্রণের কথা, সেই জায়গায় নিজেদের কাজেই তারা মানসম্মতভাবে করেনি, যার কারণে জনগণের ট্যাক্সের অর্থে নির্মিত এই রাস্তা এখন চলাচল চালু করার পরও এখন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। তার মানে জনগণের ব্যয়িত অর্থের সুফল জনগণ পাচ্ছে না। তবে সিডিএ বলছে ব্যয় কমাতে খারাপভাবে পাহাড় কাটা হলেও সুরক্ষা বেষ্টনী দেয়া হবে। কাজ শেষ না হওয়ায় বন্ধ রাখা হয়েছে যান চলাচল। আমাদের অ্যালাইনমেন্টটা ফিক্সড, আমরা 120 ফিটে যেতে হবে, এর বাইরে তো আমরা যেতে পারবো না। সো ওই পাহাড় কম কেটে পাহাড়কে সঠিকভাবে রিটেনশন করে এই কাজগুলো আমরা কিন্তু এই 3-4 মাসে করবো। ওই জন্য আমরা রাস্তাটা বন্ধ করেছি। পাহাড়ের উপর 6 কিলোমিটার দীর্ঘ এই সড়কের সৌন্দর্য উপভোগে প্রতিদিনই নানা জায়গা থেকে দর্শনার্থী হাজির হওয়ায় পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
চট্টগ্রাম। বছরে ৬ মাস দ্বীপের মতো ভেসে থাকে কিশোরগঞ্জের হাওরের গ্রামগুলো। এ সময় স্কুল, হাটবাজার, শহর কিংবা আশপাশের গ্রামে যেতে এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা ছোট ডিঙ্গি নৌকা। বর্ষা মৌসুমকে সামনে রেখে তাই ডিঙ্গি নৌকার যত্নে ব্যস্ত হাওরবাসী। গ্রীষ্মের দুপুরের কড়া রোদে বাড়ির পাশে নিজের কাজে ব্যস্ত নিকলী উপজেলার হাওর অধ্যুষিত কামালপুর গ্রামের কৃষক মতিউর রহমান। পাশে এই রোদে শুকাচ্ছে তার ডিঙ্গি নৌকাটি। মাত্র কয়েকদিনের মধ্যে এই ডিঙ্গি নৌকাই হবে তার যাতায়াতের একমাত্র ভরসা। হানি আসলে বর্ষা কালে এই জায়গাত ৮-৯ পানি হরে দেওবান চুড়ে এই গ্রাম তৈরি করবো নৌকা যাইছে করি ছোট্ট কুসা নৌকা দেয়। মতিউর রহমানের মতো হাওরের প্রতিটি পরিবারে রয়েছে ডিঙ্গি নৌকা। কয়েক দফা বৃষ্টিতে বর্ষার আগমন বার্তায় অনেকেই তড়িঘড়ি করে শেষ করছেন নৌকার পরিচর্যা। বর্ষায় হাওরের দিগন্ত বিস্তৃত জলের বুক চিরে ডিঙ্গি নৌকা নিয়ে সাধারণ মানুষ ছুটে চলেন দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম থেকে গ্রামে। ৬ মাস আমরা হাওরে চলাফেরা করি চুরু ডিঙ্গি দিয়া। এই দিয়ে আমরা হাইব্রিড কার প্রতি বাড়ি আমাদের একটা করে নৌকা, এই নৌকাগুলো দিয়ে আমরা অনেক জায়গায় যাই। বাচ্চারা স্কুল কলেজে যায়, আমরা হাট বাজারে যাই, কোথাও বেড়াতে যাই। শত বছর ধরে হাওর অঞ্চলের মানুষ এইভাবেই চলাচল করে আসছে। ডিঙ্গি নৌকাই হচ্ছে হাওরের মানুষের একমাত্র মূল ভরসা। কিশোরগঞ্জের ৯ উপজেলার ১,৪৭০ বর্গ কিলোমিটার এলাকা হাওর অঞ্চল। এর মধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার পুরোটাই হাওর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকির দেশের তালিকায় বাংলাদেশ। এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির ওয়েবসাইটে। এই তালিকায় আছে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার সহ ৬১ দেশ। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব দেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে টিকা গ্রহীতারা প্রয়োজনে ভ্রমণে যেতে পারবেন বলেও জানানো হয়েছে। সিডিসি দেশগুলোকে অতি উচ্চ এবং নিম্ন ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করেছে। ভারতে করোনায় একদিনে রেকর্ড ৬,০০০-এর বেশি মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটার বলছে এর মধ্যে শুধু বিহারেই মারা গেছেন ৩,৯৭১ জন। এছাড়া করোনায় মহারাষ্ট্রে আরও ৬৬১, তামিলনাড়ুতে ৪০৫ এবং ১০০ বেশি মৃত্যু হয়েছে কর্ণাটক ও কেরালায়। এদিকে পশ্চিমবঙ্গে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যটিতে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫,০০০-এর বেশি, আর মৃত্যু হয়েছে ৯৫ জনের। মৃত্যুর দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এই পর্যন্ত প্রাণহানি প্রায় ৩,৬০,০০০। নতুন ৯৩,০০০ রোগীসহ দেশটিতে মোট আক্রান্ত ২,৯১,০০,০০০-এর বেশি। আগামী ২ বছরে ১০০টি দেশে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা অনুদান হিসেবে দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চলতি বছরেই ২০ কোটি ডোজ টিকা এবং বাকি ডোজ ২০২২ সালে দেওয়ার পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন তার প্রথম বিদেশ সফরের শুরুতেই এমন পরিকল্পনার কথা জানান। তবে এখনও টিকা অনুদানের ব্যাপারে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বাইডেন জানান, শিগগিরই টিকা অনুদানের পরিকল্পনা ঘোষণা করবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূলত আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলোকে এই টিকা অনুদান দেবে মার্কিন সরকার। একই সাথে কোভ্যাক্সের পরিকল্পনায় ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে সুষ্ঠু টিকা বণ্টন করা হবে। প্রাণীদের ভ্রমণের ইতিহাস বিরল, তবে সে প্রথা ভেঙে গোটা বিশ্বকে বিস্মিত করেছে বন্য হাতির পাল। এরই মধ্যে ৫-৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এরা, তবে এর কারণ বলতে পারছে না কেউ। কখনো জঙ্গলে, কখনো শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এশীয় হাতির পাল। বুধবার প্রবেশ করে চীনের ইউনান প্রদেশের কুংমিং শহরে। এরই মধ্যে পাড়ি দিয়েছে ৫০০ কিলোমিটার পথ। পালে আছে ১৫টি বন্য এশীয় হাতি, এর মধ্যে ৩টি শিশু হাতি আছে। হাতিদের অগ্রগতি পর্যালোচনায় ১৪টি ড্রোন মোতায়েন করা হয়েছে। ড্রোনের ফুটেজে দেখা যায় হাতিগুলো পানিতে সাঁতার কাটছে, আর শিশু হাতিগুলো খেলছে কাদায়। এছাড়া পর্যায়ক্রমে সার্বক্ষণিক তাদের গতিবিধি নজর রাখছে ৫০০ মানুষ। কেন হাতির দল নিজেদের আবাস ছেড়ে বেরিয়ে এসেছে, সেটি নিয়ে চলছে গবেষণা। তারা শান্ত ও হিংস্র দুই ধরনের হতে পারে।
কেউ যদি তাদের বিরক্ত করে তবে তারা খেপে যেতে পারে। সেখানে বিশেষজ্ঞরা আছেন, তারা হাতিগুলোকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। তবে জনবহুল এলাকায় ঢুকে পড়লে নিয়ন্ত্রণ কঠিন হবে। এখানেই শেষ নয়, গ্রামের মেঠোপথ দিয়ে হাতির পাল কোটি টাকার ফসল খেয়ে সাভার করেছে। চীনা প্রশাসনের এক হিসাবে এরই মধ্যে $11 লাখ মূল্যের ফসলের ক্ষতি করেছে হাতির পাল। একটি হাতি আমাদের দরজার সামনে এসে দাঁড়ায়, আমরা ভয় পেয়ে আর লাইট জ্বালাইনি। 2020 সালের মার্চে নিজেদের আবাস ছেড়ে যাত্রা শুরু করে হাতিগুলো। তবে কী কারণে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে তা এখনও অজানা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে শাস্তি পেতে হয়নি মোহামেডানকে। দুঃখ প্রকাশ করেই পার পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মঙ্গলবার সুরক্ষা বলয় নিয়ে বিসিবি ও সিসিডিএম এর শুনানিতে মোহামেডানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন কাণ্ড যেন না হয় সেজন্য ক্লাবকে নোটিশ দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে ঢাকা লীগ মাঠে ফিরিয়েছে বিসিবি। জৈব সুরক্ষা বলয় নিশ্চিতে ক্রিকেটারদের রাখা হয়েছে 5 তারকা হোটেলে। কিন্তু সবার চোখের সামনে মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় প্রশ্নের মুখে পড়েছে। 4 জুনের ঘটনার পর তদন্ত নামে সিসিডিএম। মঙ্গলবার শুনানিতে অংশ নেন সাকিব সহ মোহামেডান ক্লাবের কর্তারা। শুনানিতে জৈব সুরক্ষা বলয় ভাঙার কথা স্বীকার করে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আনফরচুনেটলি যে ব্রিচ হয়েছে তারাও সেটা দ্যাট অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন অ্যান্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই এই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। তদন্ত শুরুর আগে মোহামেডানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান, কিন্তু অল্পতে বেঁচে যায় ক্লাবটি। শাস্তি পেতে হয়নি, দুঃখ প্রকাশ করেই পার পেয়েছে মোহামেডান। আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং টু মেক শিওর ভায়াবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে, যাতে সামনে আবার এরকম কোনো ব্রিচ না হয়। সেই কারণে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ এবং প্লেয়ারকেও আমরা একটা লেটার নোটিস আমরা দেব। লিগের মাত্র 5 রাউন্ড শেষ হয়েছে। নিশ্চিদ্র জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে ঢাকা লীগ শেষ করতে সিসিডিএম এর সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বার্মিংহামে ম্যাচ শুরু বিকেল 4টায়। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। বার্মিংহামে দুদলই তাই জিততে চাইবে। বিশেষ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এটি ব্ল্যাক ক্যাপদের শেষ ম্যাচ। ফিটনেস সমস্যায় সতর্কতার কারণে খেলবেন না কেন উইলিয়ামসন, নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ডাবল সেঞ্চুরিতে অভিষেক রাঙানো কনওয়ে থাকবেন স্পটলাইটে। কোয়ারেন্টাইন শেষে ট্রেন্ট বোল্ট ফেরায় বোলিংয়ে শক্তি বাড়ছে সফরকারীদের। অন্যদিকে প্রথম টেস্টে ছন্দহীন ছিল স্বাগতিক ইংল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি শঙ্কা নেই। ইসরায়েলকে 4-0 গোলে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং জোয়াও কানসেলো। ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য ছিল পর্তুগালের। ইসরায়েলের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে 2 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। প্রথমটি করেন ব্রুনো ফার্নান্দেজ, দ্বিতীয় গোলটি আসে রোনালদোর নৈপুণ্যে। আন্তর্জাতিক ফুটবলে এটি রোনালদোর 104তম গোল। আর 5 গোল করলেই ইরানের আলী দাইয়ের 109 গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করবেন CR7। বিরতির পরও আসে 2টি গোল। স্কোরলাইন 3-0 করেন জোয়াও কানসেলো, আর ইনজুরি টাইমে নিজের জোড়া পূর্ণ করেন ব্রুনো ফার্নান্দেজ। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে মারিও বেরাত্তিনিকে হারিয়েছেন শীর্ষ বাছাই জোকোভিচ। শেষ 4-এ তার প্রতিপক্ষ রাফায়েল নাদাল। বেরাত্তিনির বিপক্ষে শুরু থেকেই দাপটে জোকোভিচ। প্রথম 2 সেট জেতেন 6-3, 6-2 গেমে। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান বেরাত্তিনি। ট্রাইব্রেকারে জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন নবম বাছাই। চতুর্থ সেটেও সমানে সমান লড়াই চালিয়ে গেছেন 2 টেনিস তারকা। তবে শেষ পর্যন্ত প্রতিরোধ ভাঙে বেরাত্তিনির। 7-5 গেমে সেট জিতে নেন জোকোভিচ। শেষ 4-এ জোকোভিচ ও নাদাল 2 মহাতারকার লড়াইয়ের অপেক্ষায় টেনিস প্রেমীরা। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। শেষ রাউন্ডে ড্র করেও 8 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। সুযোগ ছিল আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবেরও, তবে লঙ্কান প্রতিপক্ষের সঙ্গে ড্র করে হয়েছেন দ্বিতীয়। জুলাইয়ের রাশিয়ায় অনুষ্ঠিত হবে দাবা বিশ্বকাপ।
সাদা-কালো বোর্ডের দুই প্রান্তে দুই প্রজন্ম। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, যিনি দীর্ঘদিন ধরেই বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে ঝিমিয়ে পড়া এদেশের দাবায় নতুন স্বপ্ন নিয়ে 11 বছর বয়সী মনন রেজা নীর। 2 বছর আগে জিয়াকে রুখে চমকে দিয়েছিলেন নীর। এবারও অনুজের সাথে ড্রতেই সন্তুষ্ট অগ্রজ জিয়া। 8 পয়েন্ট নিয়ে হয়েছেন আসর সেরা, নিশ্চিত হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ। শেষ দিকটা একটু নাটকীয়তা ছিল অবশ্যই, কারণ অপোনেন্ট যে খুদে দাবারু নীর খুব ভালো খেলেছিল আমার সাথে। সো আমি আর বেশি রিস্কি গেম খেলিনি ওর সাথে, সেফ খেললাম, যেহেতু গ্র্যান্ডমাস্টার রাজীবের পজিশন আজকে বেশ ড্রইশই মনে হচ্ছিল শুরুর থেকেই। সো আমি একটু সেফ সাইডে ড্র করে নিয়েছি। পাশের বোর্ডে অনলাইনে শ্রীলঙ্কান প্রতিপক্ষের সাথে চলছিল আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের লড়াই। জিতলে তারও সুযোগ ছিল সেরা হওয়ার। ড্রতে শেষ হয়েছে প্রায় 4.5 ঘন্টার ম্যাচ। দ্বিতীয় হয়ে শেষ করেছেন রাজীব। কোনো পক্ষ যদি সেরকম ভুল চাল না দেয় তাহলে জেতা আসলে কঠিন। আমি বেশ চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অপোনেন্ট ক্রিটিক্যাল প্রত্যেকটা পজিশনে সে সঠিক চাল দিয়েছে এবং আমার আর কোনো ওয়ে ছিল না। জিয়াউর রহমান ছাড়াও রাশিয়ায় দাবা বিশ্বকাপে অংশ নেবেন নিয়াজ মোর্শেদ। সবশেষ জাতীয় আসরে সেরা হওয়ার স্বীকৃতি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।